এখন ছবি দেখে আরো কিছু বিষয় পরিষ্কার ধারণা নেব, ঠিক আছে? আমরা এবার ছবি দেখি। আমরা একটি ছবি দেখি, তোমরা ছবিটি মনোযোগ সহকারে দেখো। তোমরা ছবিটি খুব মনোযোগ দিয়ে দেখো। কি আছে ছবিতে? কি আছে বলে ভালো দেখি, একাকি চিন্তা করো এবং বলে ভালো একটু দ্রুত বলো। হ্যাঁ, এখানে কম আপেল রয়েছে না? আপেল কতগুলো আপেল রয়েছে দেখো। এক এক সারিতে কয়টি করে আপেল আছে? হ্যাঁ, 2টি করে আপেল আছে। মোট কয়টি সারি আছে? 1 2 3 4 5টি সারি আছে। বাহ, দারুণ। তাহলে এখন তোমরা বলো এখানে কতগুলো আপেল আছে? কতগুলো আপেল আছে কিভাবে হিসাব করবে? আমি কিন্তু একটু আগে দেখিয়েছি, সরাসরি দেখিয়েছি। এখন তোমরা ছবি দেখে হিসাব করতে হবে, তাই না? এই যে 2টি আপেলের জন্য 2টি ডট, এখানে 2টি আপেল 2টি ডট, 2টি আপেল 2টি ডট, 2টি আপেল 2টি ডট, 2টি আপেল 2টি ডট। তাহলে কিভাবে হিসাব করবে বলো? হ্যাঁ, ঠিক ধরেছো। এই যে 2টি করে আপেল 2, আর কি এই যে চিহ্নটা কি বলেছিলাম? হ্যাঁ, গুণ চিহ্ন। 2 গুণ মোট কয়টি সারি? 5টি সারি। 2 গুণ 5 সমান কত হবে? একটু আগেও বলেছি 2 গুণ 5 সমান 10টি আপেল। দারুণ, 10টি। এই তো তোমরা খুব সুন্দর বলতে পারছো। আবার এখানে ডট রয়েছে, ডট দিয়েছি যে 2টি আপেলের জন্য 2টি ডট। একই ভাবে আমরা যদি যোগ করতাম তাহলে তো আমরা একই উত্তর পেতাম। আর আমরা একটু যাচাই করে দেখি নাকি? আমরা যাচাই করে দেখি যে আসলে আমাদের গুণটা ঠিক হয়েছে কিনা। তাহলে আমরা দেখি যে 2টি আপেল ছিল এক সারিতে, 2 যোগ আবার এই যে দেখো এই সারিতে 2টি আপেল, তাহলে আমরা যোগ 2 দেব। আবার আরেকটা সারি রয়েছে, তৃতীয় সারি, এখানেও 2টি আপেল, তাহলে এখানে 2। আরো একটি সারি রয়েছে, এখানে 1 2 2টি আপেল, তাহলে এখানে আরো 2 দেব। 2 দেওয়ার পরে আর সর্বশেষ দেখো এখানে এই সারিতে, সর্বশেষ সারিতেও 2টি আপেল রয়েছে, তাহলে আমরা যোগ 2 দেব। এবার যদি যোগ করে আমাদের এই যে 10 হয়, অর্থাৎ গুণ করে যেটা পেয়েছি, তাহলে বুঝবো যে আমাদের গুণটা ঠিক আছে। তাহলে আমরা দেখি যে ছবিতে দেখি আমরা 2 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা ডট গুণে দেখি 2 আর 2 4 আর 2 6 আর 2 8 আর 2 10। বাহ, তাহলে যোগ করেও 10টি। তাহলে আমরা যোগ না করে কি করে হিসাব করব? এই যে 2 গুণ 5, 2 5 এ 10। জি বন্ধুরা, আমরা যোগের চাইতে এই যে গুণ করে আমি নতুন একটি উপায় শিখালাম, এই উপায়ে আমরা সবাই এখন থেকে হিসাব করব। তাহলে আমরা খুব দ্রুত এবং সহজ হিসাব করতে পারব। তাহলে আমরা আরেকটি ছবি দেখি বন্ধুরা। এসো, এটা কিন্তু তোমাদের নিজেদের করতে হবে, দেখি তো পারো কিনা। নিজেরা হিসাব করে আগের থেকে বলে দেন। আগে ছবিটা দেখো, মনোযোগ দিয়ে দেখো, মনোযোগ দিয়ে দেখো ছবিটা। ছবিতে কি দেখা যাচ্ছে, কি আছে ছবিতে, একটু ভাবো, একটু মনে মনে ভাবতে থাকো। প্রথমেই আমাকে বলো যেখানে কয়টি প্লেট আছে? হ্যাঁ, 4টি প্লেট, এটা সবাই বলতে পারবে 4টি প্লেট। এখন প্রত্যেক প্লেটে কি আছে এগুলো আসলে? হ্যাঁ, কলা। এই তো সুন্দর, সবাই কলা পছন্দ করে, তাই না? কলা আছে। কয়টি করে কলা আছে? এগুলো হিসাব করতে হলে তো আমাদের জানতে হবে, তাই না? কয়টি করে কলা আছে? হ্যাঁ, 5টি করে। দারুণ, তোমরা তো সবই পারো দেখছি। তাহলে 5টি করে কলা আছে, 4টি প্লেট। তাহলে আমরা কিভাবে হিসাব করব? আমরা প্রথমত দেখি, আমরা পূর্বের নিয়মেই আগে করে দেখি নাকি। কয়টি কলা? এখানে কয়টি কলা বন্ধুরা বলো? 1 2 3 4 5, 5টি কলা। বাহ, দারুণ, 5। এখন আরেকটি প্লেট রয়েছে আমার, এখানেও তো 5টি কলা নাকি? তাহলে আমরা কি দেব? যোগ 5। নিচের সারিতে আরেকটি প্লেট রয়েছে, এখানেও 5টি কলা, 5টি কলা 6, তাহলে যোগ 5।
সর্বশেষ আরেকটি 4 নম্বর প্লেট রয়েছে। 4 নম্বর প্লেটে কয়টি আছে? 5। তাহলে যোগ 5। তাহলে আমরা কিন্তু এভাবে যোগ করে হিসাব করতে পারি। তাহলে আমরা একটু হিসাব করি। 5 5 আর 5 10। 10 আর 5 কত? আঙুল ধরে হিসাব করি। 10 11 12 13 14 15 15 আর রয়েছে আরো 5টি। তাহলে কোন 16 17 18 19 20 20টি কলা। বাহ, দারুণ, 20টি কলা। এখন আমরা তো আর যোগ করে হিসাব করবো না। এখন থেকে আমি কি শিখেছি? নতুন একটা উপায় শিখেছি না? অনেক হলেও দ্রুত আমরা সহজ হিসাব করতে পারবো। তাহলে কি এখন থেকে আমরা যোগ করে হিসাব করবো? মোটেই না। এখন থেকে আমরা গুণ করে করে হিসাব করবো, তাই তো? হ্যাঁ, তাহলে গুণ করে হিসাব করতে গেলে আমরা গাণিতিক বাক্যটা কি লিখবো? গাণিতিক বাক্যটা আমরা লিখবো গাণিতিক বাক্যটা তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো যে কয়টি করে কলা বলো? হ্যাঁ, 5টি করে। 5টি করে কলা। 5টি করে কলা। 5টি করে কলা আর কয়টি প্লেট? 4টি প্লেট সমান কয়টি? কি আসল ম্যাজিক কিন্তু এখন দেওয়া হয়নি। সেই ম্যাজিকটা কি মনে আছে তো? কয়সে ম্যাজিকটা? এই আজকের ম্যাজিক, তাই না? এটা এখানে বসাতে হবে। এখানে না বসালে তো হবে না। এখানে বসাই দিয়ে তাহলে আমরা বলতে পারি 5টি কলা। 5টি কলা, এই যে 5টি কলা 5 গুণ 4টি প্লেট 4। 5 4 কত? 5 4 20। 20টি কলা। দারুণ, এই তো সবাই বুঝে গেছে। তাহলে আমরা গুণ করে হিসাব করলাম যেখানে কয়টি কলা রয়েছে? এখানে 20টি কলা রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন তোমাদের পাঠ্য বই বের করো। পাঠ্য বইয়ের 38 পৃষ্ঠা দাও। 38 পৃষ্ঠা। 38 পৃষ্ঠা, এই যে দেখতে পাচ্ছ? 38 পৃষ্ঠা। এখানে আপেল গণনার জন্য গাণিতিক বাক্য আর কলা গণনার জন্য গাণিতিক বাক্য। তাহলে কলা গণনার জন্য গাণিতিক বাক্যটা কি হবে? এই যে 5 গুণ 4 সমান 20টি। 20টি কলা। 5 গুণ 4 সমান 20টি। তাহলে তোমরা এখানে লিখে ফেলো 5 গুণ 4। এই যে ফাঁকা ঘর আছে, হ্যাঁ, এখানে সবাই লিখে ফেলো 5 গুণ 4 সমান 20টি কলা। বাহ, দারুণ। এখন আসো বন্ধুরা, আমরা আরো কিছু ছবি দেখে আসি। এবার আমি তোমাদের একসাথে অনেকগুলো আপেলের ছবি দেখাবো। একসাথে অনেকগুলো আপেলের ছবি দেখাবো। আপেল তো? আপেল তোমাদের ভালো লাগে না? হ্যাঁ, আসো আমরা এখন শুধু আপেল দেখলে হবে? এখানে কিন্তু আমরা অঙ্ক শিখতে আসছি, তাই না? তাহলে আমরা এইগুলো হিসাব করে এখন বলবো যে আপেল কয়টি করে আপেল রয়েছে প্লেটে, কয়টি প্লেট আছে, কয়টি আপেল আছে, তাই না? আমরা প্রথম ছবিটা দেখি। প্রথম ছবিটাই দেখি আমরা। প্রথম ছবিটা ভালো করে দেখি, তারপরে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি। প্রথম যে ছবিটা, এই যে এখানে কয়টি প্লেট? 5টি প্লেট। হ্যাঁ, তার 5টি। আর কয়টি করে আপেল? 2টি করে আপেল। তাহলে আমাদের গাণিতিক বাক্য কি হবে? গাণিতিক বাক্য কি? আপেল গণনার জন্য গাণিতিক বাক্য আমরা কিভাবে লিখবো? আমি যে পদ্ধতি শিখিয়ে দিয়েছি, সহজ পদ্ধতি। হ্যাঁ, ঠিক বলেছো বন্ধুরা। এখানে 2টি করে আপেল, তাই 2 গুণ কয়টি প্লেট? 5টি প্লেট সমান 10। তার 10টি। আমরা যদি এটা যোগ করে করে হিসাব করতাম তাহলেও কি হতো? 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2 সমান 10। কিন্তু এখন আমি তোমাদেরকে যে চ্যালেঞ্জটি দিচ্ছি সেটা হচ্ছে যে নিচের ছবিটা দেখো। নিচের ছবিটাতে কয়টি প্লেট রয়েছে? নিচের ছবিতে কোনো 1 2 3 4 5 6টি।
আর উপরেরটাতে কয়টি ছিল? উপরেরটাতে ছিল 5টি। এখন আমি একটি প্লেটের সংখ্যা বেশি করেছি, একটি প্লেট বেশি নিয়ে এসেছি নিচে, তাহলে তখন আমরা আপেল কিভাবে হিসাব করব? আগে ছিল 5টি, 5 গুণ দিয়েছি, কিন্তু এখন তো 6টি। এখন আপেল সংখ্যা তো কম বেশি হবে, হবে না? প্লেটের সংখ্যা যেহেতু কম বেশি হয়েছে, তাহলে আপেলের সংখ্যাও কম বেশি হবে। আমরা এখানে ছিল 5টি, আমরা তাহলে এখানে এটা কিভাবে হিসাব করব? 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2, 6টি 2 যোগ করব। 2 আর 2 4 আর 2 6 আর 2 8 আর 2 10 আর 2 12। এখন কয়টি হলো? 12টি আপেল। তাহলে আগে এখানে 5টি 2 যোগ করেছিলাম, 5টি প্লেট ছিল। এখন 6টি, এখন 6টি 2 যোগ করলাম। কিন্তু এখন তো আমরা যোগ করব না, বলেছি তো যোগ করব না, যোগ করা যাবে না এখন। আজ থেকে আর যোগ করা যাবে না, আজ থেকে আমরা কি করব? গুণ করব। তাহলে এক এক প্লেটে কয়টি করে আপেল আছে? 2টি। আর এখন প্লেটের সংখ্যা কয়টি হলো? হ্যাঁ, এখন প্লেটের সংখ্যা 6টি। আগে ছিল কয়টি? 5টি। এই যে আগে ছিল 5টি, 2 গুণ 5, আর এখন হলো কয়টি? 6টি। এখন 6টি। তাহলে এখানে কত দেব বলো? 2 গুণ 6। 2 গুণ 6 সমান কত? 2 গুণ 6 সমান 12। 12। 2 গুণ 6 সমান 12। আমরা কিন্তু এখন থেকে গুণ করতে পারি, গুণ করার হিসাব করতে পারি, তাই না? তাহলে আসো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে মুখে মুখে কিছু প্রশ্ন করি, তাই না? মুখে মুখে কিছু প্রশ্ন করলে তোমরা পারবে, সবই পারবে। তাহলে অবশ্যই মুখে মুখে যদি আমি ছোট ছোট কিছু প্রশ্ন করি, তোমরা অবশ্যই উত্তর দিতে পারবে না? অবশ্যই উত্তর দিতে পারবে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটা, এই যে একটা প্রতীক চিহ্ন দেখছো না? এই যে আমি প্রথমে দেখাইছিলাম প্রতীক, হ্যাঁ, এই চিহ্নটার নাম এখানে বলা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ। দারুণ, গুণ, এই তো বলেই ফেলেছো তোমরা সবাই জানো গুণ। এখন দেখো পরে 2 দাগ, এখানে আছে কি? এক এক সারিতে 2টি করে ডট আছে। চিত্র অনুসারে নিচে, এই ছবি অনুসারে, চিত্র অনুসারে নিচে কোনটি সঠিক। অর্থাৎ এই যে ছবিটা আমরা কিভাবে গুণের মাধ্যমে হিসাব করব, নিচে কোনটা সঠিক হবে। এখানে আমরা দেখি সরাসরি যে এক এক সারিতে কয়টি করে ডট আছে? 2, আর কয়টি সারি? 3। তাহলে 2 গুণ 3, যেটাতে 2 গুণ 3 আছে সেটাই ঠিক হবে। এটা 2 গুণ 3 নাই, এই যে খ 2 গুণ 3 সমান 6। এইটাই সঠিক, 2 গুণ 3। আবার পরের ছবিটা দেখো, পরের ছবিতে এক এক সারিতে 3টা করে ডট আছে, আর 1 2 3 4 4টা সারি। তাহলে এই ডটের হিসাব করার জন্য, মোট কতগুলো ডট আছে হিসাব করার জন্য আমরা নিচে কোন গাণিতিক বাক্যটা সঠিক হবে? আমরা ছবি দেখেই কিন্তু হিসাব করতে পারি যে কোনটা হবে, ছবি দেখেই বলতে হবে আমাদের। যেখানে এক এক সারিতে 3টা করে, তাহলে 3, আর 4টা সারি, তাহলে 3 গুণ 4। বা দেখি আমরা 3 গুণ 4 কোনটা আছে? কতে কিন্তু 2 গুণ 5 এটা নাই। এই যে গ 3 গুণ 4 সমান 12, এটাই সঠিক। 3 গুণ 4 সমান 12। এখন দেখো 5 খালি ঘর 10 সমান 50। খালি ঘরে কোন চিহ্ন পড়ে? আমরা এখন দেখি এক এক করে যদি যোগ বসাই, তাহলে 5 আর 10 যোগ করলে 15, এটা হবে না। যদি বিয়োগ বসাই, 5 থেকে বিয়োগ 10 বাদ দিলে 50, হবে না, হচ্ছে না। গ যদি গুণ বসাই, 5 গুণ 10, 5 10 50, খালি ঘরে গুণ চিহ্ন পড়ে। দারুণ না? হ্যাঁ। এখন সর্বশেষ দেখো, এটা কিন্তু তোমাদের নিজেদের বলে ভালো শিখি যে 3 গুণ 5 সমান 15। এইটা নিচের কোন ছবির সাথে মিলে যাবে? নিচের কোন ছবির সাথে 3 গুণ 5 সমান 15? তাহলে আমাদের 3 দেখতে হবে 3টি করে আছে কোথায়? কোন প্লেটে 3টি করে কমলা আছে? কোন প্লেটে? এই প্লেটে 3টি আছে। তাহলে এটা কি হতে পারে? দেখি, এখানে গুণ 5, তাহলে 5টা প্লেট লাগবে। কয়টা প্লেট লাগবে? 5টা প্লেট। কিন্তু এখানে 5টা প্লেট নাই, তাহলে ওটা সঠিক না। এখানে 1 2 3 4 5টা প্লেট আছে, কিন্তু এখানে 3টি করে কমলা আছে না, তাহলে এটা হবে না। এখানে দেখি তো এখানে 3টি করে কমলা আছে, তাহলে এটা হতে পারে। 3টি করে, আর 1 2 3 4 5, 3 গুণ 5 সমান 15। বাহ, দারুণ, বাহ। উত্তর কি? গ। এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, আর বাসায় এই যে 37 এবং 38 পৃষ্ঠা তোমাদের আজকে পড়ালাম, এগুলো তোমরা বাসায় দেখবে। আগামীকাল আমি 39 পৃষ্ঠা থেকে গুণের ধারণা থেকে তোমাদেরকে আগামী সোমবার আবার একটি ক্লাস নেব।
আর এই সময় তোমাদেরকে বিশেষ করে আমি বলবো করোনা ভাইরাসের সামনে সবাই সচেতন থাকবো, নিয়মিত 20 সেকেন্ড ধরে হাত ধোবো এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যাবো এবং একান্ত প্রয়োজনে বাইরে যাবো। অভিভাবকদেরকে আমি বলবো, অভিভাবকবৃন্দ আজকের সেই স্লোগানটি বাস্তবায়ন করার সময় এসেছে। স্লোগানটি হচ্ছে এই, শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল। আজকে আমাদের যে সীমাবদ্ধতা, এই যে বৈশ্বিক মহামারীর ভিতরে আমরা যে এই বাচ্চাদের শিশুদের শিক্ষা নিশ্চিত করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে আমাদের পাশাপাশি। সুতরাং আজকে আপনারা প্রমাণ করে দেখাবেন যে শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল। এই বলে আমি আমার আজকের ক্লাস এখানে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শিক্ষাক্রমে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। আমি নিমেষ সরকার, সরকারি শিক্ষক, হালকাই শাসক প্রাথমিক বিদ্যালয় সাতক্ষীরা সদর সাতক্ষীরা। আজ আমি তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে 40 পৃষ্ঠার যোগ ও বিয়োগ সম্পর্কে একটা পাঠ উপস্থাপন করব। তবে পাঠ উপস্থাপনের পূর্বে কিছু কথা না বললে নয়। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো বর্তমান যুগ আমরা খুব সমস্যার মধ্যে কাটাচ্ছি এবং বর্তমান যুগটা আমরা কঠিন সমস্যার মধ্যে কাটাচ্ছি। তোমরা তো নিশ্চয়ই জানো শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাবা মার কাছ থেকে নিশ্চয়ই শুনেছ বর্তমানে করোনা ভাইরাস নামে একটা ভাইরাস যা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা তোমরা কি জানো এই ভাইরাসটি কীভাবে ছড়ায়? হ্যাঁ শিক্ষার্থীরা, এই ভাইরাসটি মূলত দেখো কোনো সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসলে অথবা সংক্রমিত ব্যক্তির আশ্বাসের মাধ্যমে এই ভাইরাসটা ছড়াতে পারে। তাই শিক্ষার্থীরা ওরা নিশ্চয়ই এ সময়টা বাড়ি বা ঘরে বসে থাকতে তোমাদের মন চাইছে না। তোমাদের মন চাইছে কি বাইরে ঘুরে আসতে, বন্ধু বান্ধবের সাথে খেলতে, তাই না? না, আমরা এ সময়টা আমরা বাইরে যাবো না এবং বন্ধু বান্ধবের সাথে খেলবো না। এ সময় আমাদের কি করতে হবে? আমাদের ঘরে থাকতে হবে এবং কি নিরাপদে থাকতে হবে। হ্যাঁ শিক্ষার্থীরা, আরেকটা বিষয়, সবচেয়ে একটা বিষয় অবশ্যই তোমাদের এটা করা প্রয়োজন। আমাদের কি করতে হবে? সাবান দিয়ে বারবার হাত ধুতে হবে এবং আরও কি পুষ্টিকর খাবার খেতে, যাহাতে যা আমাদের শরীরের ক্ষমতা বৃদ্ধি পায়। তো শিক্ষার্থীরা, আজকে আমি তো গত পাঠে বা পূর্ব পাঠে আমরা কি শিখেছিলাম সে সম্পর্কে আমরা একটু জেনে আসি। শিক্ষার্থীরা, গত পাঠে আমরা কি শিখেছিলাম? আমরা যে শিখেছিলাম একটি বিদ্যালয়ে 1475 জন ছাত্রছাত্রী আছে, তার মধ্যে ছাত্রীর সংখ্যা 930 জন।
তাহলে ছাত্র সংখ্যা কত? আমরা নিশ্চয়ই এটা কি কোন প্রক্রিয়া সমাধান করেছিলাম শিক্ষার্থীরা? আমরা এটা বিয়োগ প্রক্রিয়া সমাধান করেছিলাম। আমরা কি করেছিলাম প্রথমে? আমরা ছাত্র এবং ছাত্রী কি করেছিলাম? আমরা প্রথমে একসাথে করেছিলাম। তার থেকে আমরা কি করেছিলাম? আমরা ছাত্রীর সংখ্যা বাদ দিয়েছিলাম। কিভাবে বাদ দিয়েছিলাম? বিয়োগ প্রক্রিয়ায়। তো আমরা প্রথমে কি করেছিলাম? তাহলে আমরা কি করেছিলাম? প্রথমে আমরা ছাত্রছাত্রী 1475 জন ছিল। তার থেকে আমরা কি 930 জন ছাত্রী আমরা বিয়োগ প্রক্রিয়ায় বাদ দিয়েছিলাম। তাহলে আমাদের কতজন ছাত্র থাকে? 1475 বিয়োগ 930 বিয়োগ পরীক্ষার পরে আমরা এই সমস্যাটা সমাধান করতে পেরেছিলাম। ছাত্রছাত্রীরা তাহলে তোমরা বলো তো দেখি, তোমাদের শ্রেণীতে 45 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে 25 জন ছাত্রী হলে কতজন ছাত্র হয়? হ্যাঁ, নিশ্চয় ঠিক বলেছো। তোমাদের কি করে কোন ছাত্র আর ছাত্রী কি করেছো? প্রথমে তোমরা একসাথে করেছো, প্রত্যেকে ছাত্রের সংখ্যা কি করেছো? বাদ দিয়েছো। তাহলে আমার ছাত্রছাত্রী থেকে ছাত্রের সংখ্যা বাদ দিলে আমার ছাত্র সংখ্যাটা বাড়বে। যেটা কিভাবে করেছো তোমরা? বিয়োগ প্রক্রিয়ায়। শিক্ষার্থীরা গত পাঠে আমরা আরো একটি অঙ্ক আমরা করেছিলাম। অঙ্কটা হচ্ছে সৈয়দপুর গ্রামের জনসংখ্যা 3876 জন, তার মধ্যে পুরুষের সংখ্যা 1943 জন। তাহলে নারীর সংখ্যা কত? শিক্ষার্থীরা আমরা কি করেছিলাম? এই অঙ্কটা ওই পূর্বের অঙ্কের মতো বিয়োগ প্রক্রিয়ায় সমাধান করেছিলাম। প্রথমে আমরা কি করেছিলাম? সৈয়দপুর গ্রামের জনসংখ্যা ছিল 3876 জন। ওই জনসংখ্যা থেকে আমরা পুরুষের সংখ্যা কি করেছিলাম? পুরুষের সংখ্যা বাদ দিয়েছিলাম। কিভাবে বাদ দিয়েছিলাম? বিয়োগ করে বাদ দিয়ে আবার কি থাকে? আমরা সহজে নারীর সংখ্যা পেয়েছিলাম। তো শিক্ষার্থীরা তাহলে বলো তো দেখি, হালকালি গ্রামে জনসংখ্যা যদি 350 জন থাকে, তার মধ্যে পুরুষের সংখ্যা যদি 200 জন থাকে, তাহলে নারীর সংখ্যা কত হবে? এটা আমরা কোন প্রক্রিয়া করব? আমরা এটা বিয়োগ প্রক্রিয়া করব। তাহলে কি করবো? প্রথমে হালকালি গ্রামের জনসংখ্যা কত? 350 জন। তার থেকে আমরা কত জন? 200 জন। 200 জন কি? 200 জন পুরুষ আমরা বাদ দিয়ে দেবো। তাহলে বাদ দিলে আমরা বিয়োগ প্রক্রিয়া করতে হবে। এটা বাদ দিলে আমরা কতজন নারী থাকে? তাহলে নিশ্চয়ই 350 থেকে 200 বাদ দিলে 150 জন থাকে না? তা ঠিক আছে। তো আজকে পাঠে আসা যাক। ছাত্রছাত্রীরা আজকে আমাদের পাঠ শিরোনাম ছিল যোগ ও বিয়োগের সম্পর্ক, এবং পাঠ ছিল বিয়োগ ও যোগের বিপরীত প্রক্রিয়া এবং বিয়োজন, বিয়োজ্য ও বিয়োগফলের মাধ্যমে কিভাবে সমস্যা সমাধান করা যায়। তো ছাত্রছাত্রীরা আমাদের প্রথমে কিভাবে সমস্যাটা সমাধান করা যায় করতে গেলে আমাদেরকে প্রথমে বিয়োজন, বিয়োজ্য ও বিয়োগের ধারণা পেতে হবে। ছাত্রছাত্রীরা আমরা প্রথমে কিভাবে বিয়োজন বার করতে পারি।
দেখো আমার হাতে কয়টা কাঠি আছে তোমরা দেখতে পাচ্ছ, আমার হাতে কাঠি আছে কয়টা কাঠি, তাহলে দেখি গুনে দেখি আমার হাতে কয়টা কাঠি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমার কাছে কয়টা কাঠি আছে? আমার কাছে আছে 12টা কাঠি। আমার কাছে কয়টা কাঠি আছে? 12টা কাঠি। এখন তাহলে আমরা কি করতে পারি, কোন একটি সংখ্যা, ধরো এই একটা সংখ্যা, যা থেকে অন্য একটি সংখ্যা মানে আমি 3, অন্য একটি সংখ্যা 12, যা থেকে অন্য একটি সংখ্যা 3 আমরা বিয়োগ করতে পারি। তাহলে উক্ত সংখ্যা মানে কি, এই 12, এই সংখ্যাটিকে কি বলে, বিয়োজন। ছাত্রদের তাই আমরা বিয়োজন কি করে বার করলাম, কোনো একটি সংখ্যা আমরা মনে ধরে ধরি এই কাঠিটা সম্পূর্ণ একটা সংখ্যাটা কটা কাঠি আছে? 12টা। এই সংখ্যা থেকে আমরা যখন অন্য একটি সংখ্যা কত? 3, অন্য একটি সংখ্যা আমরা বাদ দিতে পারি বা বিয়োগ করতে পারি, তাহলে উক্ত সংখ্যা বলতে গেলে কোন সংখ্যা? এই 12, এই উক্ত সংখ্যাটিকে কি বলে? বিয়োজন বলে। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তবে বিয়োজন, এবার আমরা শিখব বিয়োজ্য কাকে বলে। শিখব বিয়োজ্য। শিক্ষার্থীরা আমরা যখন এই কাঠিগুলো 12টা কাঠি আছে, 12টা কাঠি থেকে আমরা যখন 3টা কাঠি, কয়টা কাঠি? 3টা কাঠি বাদ দিচ্ছি, তাহলে এই অনুসংখ্যা থেকে অন্য একটা সংখ্যা বাদ দেওয়াকে বলা হয় বিয়োজ্য। কি বলে? কোনো একটি সংখ্যা মানে 12, কোনো একটি সংখ্যা থেকে অন্য একটি সংখ্যা, এই 3টা মানে একটা সংখ্যা, অন্য একটি সংখ্যা, অন্য সংখ্যা 3 বাদ দেওয়াকে বলে বিয়োজ্য। এখন ছাত্রছাত্রীরা তাহলে আমরা এবার বিয়োগফল কি করে বার করতে পারি? বিয়োগফলটা কোনো একটি সংখ্যাটা ধরি আমরা 12, কোনো একটি সংখ্যা থেকে আমরা কোনো একটি সংখ্যা বাদ দিলে, কোনো একটি সংখ্যা থেকে কোনো একটি সংখ্যা বাদ দিলে যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটিকে বলা হয় বিয়োগফল। তাহলে আমার প্রথমে কত ছিল? 12 ছিল, 12 থেকে আমরা কত বাদ দিছি? 3, তাহলে আমার বিয়োগফল কত হবে? 3, তাহলে 3 আর কত হলে 12, 9। দেখি আমার 9টা কাঠি আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9। শিক্ষার্থীরা তাহলে আমরা কটা কাঠি পেয়ে গেলাম? 9। তাহলে আমরা আজকে বিয়োজ্য ও বিয়োগফলের ধারণা বুঝতে পারলাম। তাহলে আমরা শিক্ষার্থীরা আমরা একটু বোর্ডে একটু বিষয়টি পরিষ্কারভাবে আমরা একটু দেখে আসি। আমার কাছে প্রথমে কাঠি ছিল কয়টা? 12টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমার কাছে প্রথমে কাঠি ছিল কয়টা? 12টা। তার থেকে আমি কয়টা কাঠি বাদ দেব? তার থেকে আমি বাদ দিচ্ছি কয়টা কাঠি? 3টা। 1 2 3। তাহলে আমার কাছে কয়টা কাঠি থাকে? তাহলে আমার কাছে কয়টা কাঠি থাকে? আমার কাছে থাকে 9টা। 1টা 2 6 7 8 9। আমরা কি করেছি? আমরা এই যে অনুসংখ্যা থেকে কোনো একটা সংখ্যা বাদ দিছি, তাহলে কোনো সংখ্যা থেকে যে সংখ্যাটা আমরা বাদ দেবো এই সংখ্যাটাকে বা উক্ত সংখ্যাটাকে বলা হয় বিয়োজন। আর আমরা যে সংখ্যাটাকে বাদ দেবো সেই সংখ্যাটাকে বলা হয় বিয়োজ্য। আর বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দিলে আমরা কি পেতে পারি? আমরা বিয়োগফল পেতে পারি। তাহলে সংখ্যা ছিল আমার কয়টা? 12টা। 12টা থেকে আমি বাদ দিচ্ছি কয়টা? 3টা। তাহলে আমার কয়টা সংখ্যা থাকে? 9টা। তাহলে আমরা এই 12টাকে আমরা কি বলতে পারি? আমরা এটা বিয়োজন। আর এই সংখ্যাটাকে আমরা বলতে পারি বিয়োজ্য। আর বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দিলে তাহলে আমাদের কি থাকে? বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দিলে আমাদের অবশ্যই বিয়োগফল থাকবে। তাহলে এই সংখ্যা আমরা কিভাবে এটাকে বলা হবে? বিয়োগফল। তো শিক্ষার্থীরা আমরা আজকে বিয়োজন, বিয়োজ্য এবং বিয়োগফল সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম।
চল আমরা এবার বিয়োগ ও যোগ বিপরীত প্রক্রিয়া। আমরা এবার বিয়োগ ও যোগ বিপরীত প্রক্রিয়া কিভাবে করব তা আমরা দেখি। শিক্ষার্থীরা, আমাদের কাছে আমাদের কিছু চকলেট ছিল, তার থেকে 5টি বিক্রি করার পর আমাদের এখন 7টি চকলেট আছে। প্রথমে আমাদের কতগুলো চকলেট ছিল? তাহলে আমরা এখন শিক্ষার্থীরা দেখো, আমাদের কাছে কিছু চকলেট ছিল না? এখন এই চকলেট থেকে আমরা কয়টা চকলেট আমরা 5টা চকলেট কি করছি? বিক্রি করছি। কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। আমরা কয়টা বিক্রি করছি? 5টা। এখন 5টা চকলেট বিক্রি করার পরে আমাদের কাছে কয়টা আছে? 7টি চকলেট আছে। কয়টি চকলেট আছে শিক্ষার্থীরা? আমাদের কাছে 7টি। দেখি কয়টি আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এবং 7টা। আমাদের কাছে কয়টি চকলেট আছে? 7টি চকলেট আছে। তাহলে প্রথমে আমাদের কয়টি চকলেট ছিল? আমাদের প্রথমে কয়টি চকলেট ছিল? আমরা কিভাবে বার করতে পারি এটা? তাহলে আমাদের কাছে দেখো, আমাদের কাছে চকলেট ছিল কয়টা? আমাদের কাছে চকলেট ছিল 7টা। এখন আর আমরা কয়টা বিক্রি করেছি? আমরা 5টা বিক্রি করেছি। কয়টা? 5টা। তাহলে আপনার কাছে চকলেট ছিল 7টা, তার থেকে আমরা কয়টা বিক্রি করলাম? 5টা। তাহলে আমাদের কয়টা চকলেট হলো? দেখি আমাদের কয়টা চকলেট হলো। একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা চকলেট। তাহলে আমাদের কয়টা চকলেট হলো? 12টা চকলেট। এখন তাহলে আমরা এখানে প্রথমে আমাদের কতগুলো চকলেট ছিল আমরা কিভাবে পেতে পারি? আমাদের কাছে কয়টা চকলেট ছিল? 7টা চকলেট। 7টা চকলেট থেকে আমরা কয়টা চকলেট বিক্রি করেছিলাম? আমরা 5টা চকলেট বিক্রি করেছিলাম। তাই আমরা প্রথমে আমাদের কাছে যে চকলেটগুলো ছিল 7টা, আর আমরা কয়টা বিক্রি করেছিলাম? 5টা। তাহলে আমরা কি করবো? একসাথে ওইগুলো যোগ করে নেব। তাহলে কয়টা হলো? 12টা। এবার দেখি আমাদের কাছে কিছু চকলেট আমরা কিভাবে পেতে পারি। আমাদের কাছে চকলেট ছিল 12টা ছিল। 12টা থেকে আমরা যদি 12টা থেকে ধরো কিছু চকলেট 12টা হলো, 12টা থেকে আমাদের কাছে 7টা চকলেট ছিল, তাহলে আমরা কয়টা বিক্রি করেছি? 5টা। তাহলে আমরা সহজেই বলতে পারি যে আমাদের কাছে 12টা চকলেট ছিল। সেক্ষেত্রে আমরা একটু বোর্ডে বিষয়টা সুস্পষ্ট করার জন্য আমরা একটু বোর্ডে যাই। শিক্ষার্থীরা, তোমরা দেখো, আমাদের কাছে চকলেট ছিল, আমাদের কাছে কিছু চকলেট ছিল, আমাদের কাছে কিছু চকলেট ছিল, তা আমরা এখানে বলা নাই। তার থেকে আমরা কয়টি চকলেট বিক্রি করেছিলাম? 5টা। তার থেকে কয়টা? 5টা চকলেট বিক্রি করেছিলাম। 1 2 3 4 5।
তাহলে আমাদের কাছে চকলেট ছিল, কিছু চকলেট ছিল, তার থেকে আমরা কয়টা চকলেট বিক্রি করেছিলাম? আমরা 5টা চকলেট বিক্রি করেছিলাম। বিক্রি করার পরে আমাদের কাছে কয়টা আছে? আমাদের কাছে চকলেট ছিল 7টা। আমাদের কাছে চকলেট ছিল কয়টা? আমাদের কাছে চকলেট ছিল 7টা। 1 2 3 4 5 6 7। এই 7টা। তাহলে প্রথমে কি বলছি যে আমাদের কাছে কিছু চকলেট ছিল, চকলেট থেকে আমরা কয়টা বিক্রি করছি? আমরা 5টা বিক্রি করছি। 5টা বিক্রি করার পরে আমাদের কাছে কয়টা আছে? আমাদের কাছে 7টা চকলেট আছে। তাহলে আমাদের কাছে কতগুলো চকলেট ছিল? আমরা কি করে বার করব? আমরা যদি আমাদের কাছে কতগুলো চকলেট ছিল? 7টা চকলেট ছিল। 7টা 7টা। আমাদের কাছে কয়টা চকলেট ছিল? 1 2 3 3 4 5 6 7। 7টা চকলেট ছিল। আর আমরা কয়টা বিক্রি করেছি? আমরা 5টা বিক্রি করেছি। তাহলে আমরা কয়টা বিক্রি করেছি? 5টা। তাহলে আমরা 7টা আর 5টা আমরা কি করব? একত্রিত করব। একত্রিত করব মানে কি? আমরা যোগ করব। দেখি যোগ করি। যোগ আমরা কি করেছি? এখন যোগ করেছি। তাহলে আমাদের কাছে এখন কয়টা চকলেট হলো? আমরা ধরে নিচ্ছি 7টা আর 5টা কি করব? যোগ করে কয়টা হলো? 12টা। দেখি আমাদের কাছে কয়টা হলো? 12টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমাদের কাছে কয়টা চকলেট হলো? আমাদের কাছে 12টা চকলেট হলো। এখন আমাদের কাছে কিছু চকলেট হলো। তাহলে আমরা দেখি 12টা চকলেট থেকে আমরা 5টা চকলেট বিক্রি করেছিলাম না? তাহলে আমাদের কাছে 7টা চকলেট আছে কিনা? তাহলে আমাদের কাছে যদি 7টা চকলেট থাকে তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো আমাদের কাছে 12টা চকলেট আছে। তাহলে আমরা কি করবো? আমরা 12টা চকলেট থেকে 12টা চকলেট থেকে আমরা কি করবো? আমাদের কাছে 7টা চকলেট ছিল। তাহলে আমরা 12টা চকলেট থেকে আমাদের কাছে যে 7টা চকলেট ছিল এটা বিয়োগ করি। তাহলে বিয়োগ তাহলে আমাদের কাছে আমরা 12টা চকলেট পেয়েছিলাম। 12টা চকলেট থেকে আমাদের কাছে 7টা চকলেট ছিল। তাহলে আমরা দেখি 5টা চকলেট আমরা বিক্রি করেছিলাম। যদি আমরা 5টা চকলেট বিক্রি করতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের কাছে কিছু আমাদের কিছু চকলেট থাকবে, মানে আমাদের 12টা চকলেট থাকবে। দেখি কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টা থেকে আমাদের কাছে কয়টা চকলেট ছিল? 7টা।
1 2 3 4 5 6 7 আমি কি করবো 12 থেকে আমরা 7টা বিয়োগ করে দিই তাহলে তো আমাদের কাছে কটা থাকে 5টা। আমাদের কাছে কটা চকলেট থাকে 5টা। তাহলে নিশ্চয়ই আমরা 5টা বিক্রি করেছিলাম, তাহলে আমাদের কয়টা চকলেট ছিল আমাদের, আমরা নিশ্চয়ই বুঝতে পারবো আমাদের 12টা চকলেট ছিল, তার থেকে আমরা কয়টা চকলেট বিক্রি করেছি, আমরা 5টা চকলেট বিক্রি করেছি, তাহলে কয়টা থেকে 7টা। শিক্ষার্থীরা আমরা এটাকে আমরা সংখ্যার মধ্যে বিপরীত করতে হবে, তাহলে আমরা কি করছি 7টা থেকে 5, তার মানে আমরা কি করেছি এটা বিয়োগের বিপরীত প্রক্রিয়ার মাধ্যমে আমরা সমস্যাটা সমাধান করতে পেরেছি। বিয়োগের বিপরীত প্রক্রিয়ার মাধ্যমে সমস্যাটা আমরা কি করতে পেরেছি, সমাধান করতে পেরেছি। আমরা এটাকে আমরা আবার কি করতে পারি, আমাদের কাছে কিছু চকলেট ছিল, তার থেকে 5টা চকলেট ছিল, চকলেট বিক্রি করে 7টা চকলেট থাকে, আমরা কি করতে পারি 7টা চকলেটের সাথে 5টা চকলেট আমরা যোগ করে কি করতে পারি 12। তাহলে এবার আমার যদি 12 থেকে আমার 5টা চকলেট বা 7টা চকলেট আমার কাছে থাকে, তাহলে নিশ্চয়ই আমার 5টা চকলেট বিক্রি হয়ে গেছিল। তো শিক্ষার্থীরা আমরা এবার সূত্রের মাধ্যমে বিয়োজন, বিয়োজ্য ও বিয়োগফলের ধারণাটা সুস্পষ্টভাবে আমরা শিখব। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা সূত্রের মাধ্যমে বিয়োজন, বিয়োজ্য এবং বিয়োগফল শিখব। তাহলে আমরা বিয়োজন থেকে আমরা যদি বিয়োজ্য থেকে বিয়োজ্য বাদ দিলে আমরা কি পেতে পারি, আমরা বিয়োগফল পেতে পারি। আবার আমরা যদি বিয়োগফলের সাথে আমরা যদি বিয়োজ্য যোগ করি, তাহলে আমরা কি পেতে পারি, আমরা বিয়োজন পেতে পারি। আবার আমরা যদি বিয়োজন থেকে বিয়োগফল বাদ দিই, বিয়োজন থেকে আমরা কি করতে পারি, আমরা বিয়োজন থেকে বিয়োগফল, বিয়োজন থেকে বিয়োগফল বাদ দিলে আমরা কি করতে পারি, নিশ্চয়ই বিয়োজ্য পেতে পারি। আমরা কি পেলাম, বিয়োজ্য। এবার আমরা সূত্রের মাধ্যমে দেখি, আমরা সূত্রের মাধ্যমে শিক্ষার্থীরা আমরা এবার কি করবো, আমরা সূত্রের মাধ্যমে খালি ঘর পূরণ করব। আমাদের আছে 34 বিয়োগ 8, 34 বিয়োগ 8। তাহলে আমার শিক্ষার্থীরা খালি ঘরে আমরা কি পাবো, আমরা শিখেছি বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দিলে আমাদের কি থাকে, বিয়োগফল। তাহলে আমাদের এখানে এটা কি হবে, আমরা কি পেলাম, বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দিয়ে আমরা বিয়োগফল সহজে বার করতে পারছি। এই অঙ্কটা সূত্র 2 নম্বর অঙ্কটা দেখো, আমরা 65
বিয়োগ খালি ঘর সমান সমান কত 40। শিক্ষার্থীরা তাই আমরা এটা দেখো আমরা যদি বিয়োজন থেকে বিয়োগফল বাদ দিই তাহলে আমরা কি পেতে পারি? আমরা নিশ্চয় বিয়োজন পেতে পারি। তাহলে আমরা কি করতে পারি? বিয়োজন কিভাবে করব? 65 থেকে আমরা বিয়োজন থেকে আমরা বিয়োগফল বাদ দিই। তাহলে বাদ দিলে আমরা নিশ্চয় আমরা বিয়োজন পেতে পারি। তাহলে আমরা কত পেতে পারি? তাহলে নিশ্চয় আমরা বিয়োজন আমরা কত পেতে পারি? 65। আমরা বিয়োজন কত পেতে পারি? আমরা 25। বিয়োজন থেকে বিয়োগফল বাদ দিলে আমরা অবশ্যই আমরা বিয়োজন পেতে পারি। তাহলে আমাদের উক্ত স্থানে বিয়োজন হবে 25। শিক্ষার্থীরা এইভাবে আমরা সমস্যাটা আমরা সমাধান করতে পারি। শিক্ষার্থীরা আমরা পরবর্তী দিনে আমরা আমাদের বাড়ির কাজ থাকবে, আমরা এই অঙ্কটা আমরা বাড়ির কাজ তুলে নিই, খালি ঘর পূরণ করি এক। এই অঙ্কটা আমরা বাড়ির কাজ, পরবর্তী দিন বাড়ির কাজ থাকবে এটা তোমরা বাড়ি থেকে সুন্দর করে করবা। আর শিক্ষার্থীরা আমাদের পরবর্তী ক্লাসটা হবে 6 জুলাই, ঠিক সোমবার দুপুর 1টা থেকে 1:30। তবে শিক্ষার্থীরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আরও সবাইকে অবগত করছি করোনা ভাইরাস সম্পর্কে আমরা বেশি সচেতন হবো। আমরা বাইরে যাবো না, আমরা ঘরে থাকবো এবং পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার আমরা খাবো। শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনা বাংলাদেশ। শিক্ষার্থীরা সবাই তাহলে সুস্থ থাকো, সকলের শুভকামনায় আজকে ক্লাসটা শেষ করছি।